আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি চক্র তৎপর। চট্টগ্রামে আলিফের কবর জিয়ারত শেষে ধর্ম উপদেষ্টা। হত্যায় জড়িত 15 জন আটক, চিন্ময় সহ 17 জনের ব্যাংক হিসাব স্থগিত। সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অভিযোগ বিএনপি মহাসচিবের। ধর্মের নামে সংঘাত চায় না দলটি। বিতর্কিত নির্বাচনের অপরাধে বিগত 3 কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বদিউল আলম মজুমদারের। সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা জরুরি। এবং স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম। রাজনৈতিক নয়, দুর্নীতি বিবেচনায় ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যারাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই হত্যার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি গোষ্ঠী তৎপর। আলিফ হত্যায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। পরে নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে পৃথক এক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী আলিফকে হত্যা করেছে। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত হানতে চায়, আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, আদালতের সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 39 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পেছনে ইসকনকে ইন্ধন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে দেশের আপামর জনতা একত্রিত হয়ে তার রুখে দেবে বলেও জানান হেফাজতে ইসলাম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাসির। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ভারত বিরোধী স্লোগান দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। হেফাজতের নেতারা বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পরিষ্কার বলে দিতে চাই আমরা পুলটি মরিয়ে নয়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সংবিধানের জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমাদের দেশের পথে যেতে ইসকন অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিক্ষোভ মিছিল করে কমিটির নেতারা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও জানান তারা। সেই সাথে হত্যাকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার সহ 3 দফা দাবি তুলে ধরেন নাগরিক কমিটির নেতারা। অতি দ্রুত সকল খুনিদের বিচারের দাবি করি। একই সাথে অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি এবং শহীদ পরিবার ও আহত পরিবারের পুনর্বাসনের দাবি। সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ধর্মের নামে সংঘাতও চায় না বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জিত বিজয় যাতে বৃথা না যায় তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররাই ভ্যানগার্ড হয়ে ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে রক্ষা করেছে, কিন্তু এখনও দেশ পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত শক্তি দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, হঠকারী কিছু করা যাবে না। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। পতিত স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নানামুখী দাবি আদায়ের আন্দোলন যৌক্তিক হলেও স্বাভাবিক নয়। এর পেছনে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করে গণতন্ত্রকে হত্যা করে তাকে দাফন পরিয়ে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রমনা থানার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিব রহমান। তিনি বলেন, জালিম পালিয়ে গেলেও তার জুলুম এখনো চলমান। এসব কিছুর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় না দিলে
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। পতিত স্বৈরাচার এখনো এই সরকারকে নিষ্ফল করে দেওয়ার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এর পিছনে প্রতিবেশী একটা দেশ প্রচার এবং প্রচারণা থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। নির্বাচনের কোনো কিছুই নাই এখানে, এটাকে সংস্কার করতে হবে। বিতর্কিত নির্বাচন করার অপরাধে বিগত ৩ নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা। এ সময় দেশের জনগণ ও রাজনৈতিক দলকে আস্থাশীল করতে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। এগুলোকে প্রচারণা করবে কে, পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমাকে যদি ভোট দিতে না দেওয়া হয়, আমার ভোট যদি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। সাংবিধানিক সকল নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, তারপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো সরকার। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিরণ যে যাদের কথা বললো, যারা নির্বাচনী অপরাধ করেছে, তারা কিন্তু এই সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এ সময় বিগত ৩ নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার বিষয়েও কথা বলেন তিনি। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত ৩টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। বিগত নির্বাচনে আমরা দেখেছি যে প্রধান দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে একতরফা বাকশালী কায়দা নির্বাচন করা হয়েছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, বাক্সে ভরে তারা ভোট দিয়ে গিয়ে ভোটের বাক্স সেখানে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। এবং সে কারণে বলি যে বাকশালী কায়দা যাতে বাংলাদেশের নির্বাচন না হয়। অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 10 দফা দাবি তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে কাজ করার সুযোগ না দিলে ব্যর্থ হতে পারে জুলাই বিপ্লব। আমাদের যে ছাত্র জনতা যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লব যদি ব্যর্থ হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা ব্যর্থ করার চেষ্টা করি, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা সুযোগ না দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের নির্বাচনে বলি, আমাদের আইনের সংস্কারে বলি, আমাদের সুশাসনে বলি, আমরা কিন্তু কোথাও কিন্তু কিছু করতে আমরা পারবো না। আজকে বিএনপি বলি, জামাতে ইসলাম বলি, অন্যান্য ছোট দলগুলি বলি, প্রত্যেকেরই কিন্তু এখন যে স্বপ্ন বুনছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সকল কিছুই কিন্তু আমাদের ধূলিসাৎ হয়ে যাবে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তাদের মতো করে কাজ করবার সুযোগ করে না দিয়ে দিই। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী তেজগাঁ কলেজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এক হয়েছে, সেভাবেই ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিকামী সব প্রভাবশালী রাষ্ট্রকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানান কয়েকশো শিক্ষার্থী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফিলিস্তিনের মুক্তির জন্য এই সংহতি, বিশাল পতাকা নিয়ে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ডাকে সাড়া দিয়ে রাজু ভাস্কর্যে হাজির হয় বিভিন্ন ছাত্র সংগঠন সহ ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো ছাত্রছাত্রী। কারণ ওদের উপরে অনেক কিয়া করা হচ্ছে, আমি যদি এখানে থাকতাম তাহলে ওদের যে কত কষ্ট। ফিলিস্তিন স্বাধীনভাবে একটি রাষ্ট্র হিসেবে যাতে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে,
সেই জিনিসটা আমরা চাচ্ছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই আমি এসেছি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যেন এই জেনোসাইডটা বন্ধ হয়ে যায়। এরপর ভিসি চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যে শেষ হয় রিয়েলিটি। ৭৫ বছর ধরে ফিলিস্তিন শোষিত হচ্ছে, এটা একটা ইলিগাল অকুপেশন। এটা বন্ধ করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি আজকে, যাতে আমাদের ফিলিস্তিন মুক্ত পায়। ফিলিস্তিনে যেভাবে মানুষকে গণহত্যা করা হচ্ছিল, ঠিক একই কায়দায় এখানে অস্ট্রেলিয়ান মানুষ কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনা কিন্তু আমাদের এই মানুষদেরকে গুলি করেছে। তো সবকিছু মিলিয়ে ফিলিস্তিনের যে লড়াই, আমাদের লড়াই একই, আমাদের লড়াই মুক্তির লড়াই ছিল, ফিলিস্তিনের লড়াই মুক্তির লড়াই। সবার কণ্ঠে এক সুর, ফ্রি প্যালেস্টাইন, আর এই একতাই আসবে মুক্তি। আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো। এই 24-এর যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবও কিন্তু ফিলিস্তিনি মুক্তিকামী জনতার যে সংগ্রাম, সেটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সিপিবি আয়োজিত সংহতি সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো এশিয়ায় নিজেদের প্রভাব বলয় মজবুত করতেই ইসরায়েলকে ব্যবহার করছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ নেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চেয়ারম্যান কমিশনার না থাকায় স্থবির হয়ে পড়েছে দুদকের কার্যক্রম। বিগত সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলা হচ্ছে না। আগের তদন্ত চলছে ঢিমে তালে। দুর্নীতিবাজরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে টিআইবি। রাজনৈতিক বিবেচনায় মামলা কিংবা দায়মুক্তি বন্ধেরও পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর গা ঝাড়া দিয়ে ওঠে দুদক। আওয়ামী লীগের প্রভাবশালী 180 জনের বিরুদ্ধে তালিকা করে কমিশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অনুসন্ধান শুরু হয় কয়েকজনের বিরুদ্ধে। এর মধ্যেই গত 29 অক্টোবর পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর থেকেই কার্যত স্থবিরতা নেমেছে কমিশনে। নতুন করে কারো বিরুদ্ধে মামলা কিংবা অনুসন্ধানের অনুমোদন হচ্ছে না। আগের তদন্তগুলো চলছে কচ্ছপ গতিতে। দুদক চেয়ারম্যান নিয়োগে দেরি হলে দুর্নীতিবাজরা সুযোগ নিতে পারে বলে মনে করছে টিআইবি। নতুন কোন অনুসন্ধান করা যাবে কি যাবে না, তদন্ত করা কি যাবে না, মামলা করা যাবে কি যাবে না, এই সিদ্ধান্তগুলো এককভাবে কমিশনের হাতে, অর্থাৎ চেয়ারম্যান এবং 2 জন সদস্যের হাতে। তো তাদের অনুপস্থিতিতে এই সিদ্ধান্তগুলো আর নেওয়া যাবে না, অর্থাৎ এখানে এই অর্থে একটা ফ্রিজিং অবস্থা হবে। পাশাপাশি আবার যেগুলো চলমান আছে তদন্ত মামলা, তো সেখানেও এক ধরনের স্তব্ধতা আসার ঝুঁকি আছে বলে মনে করছি। এখনই সময় নিরপেক্ষভাবে কাজ করার, কিন্তু এই যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা যদি এই দেশের মানুষ তাদেরকে মনে রাখবে। এমন যোগ্য ব্যক্তি নিয়োজিত দিতে হবে যার মাধ্যমে এই প্রতিষ্ঠানে মানুষের একটা আস্থা সৃষ্টি হয়। কাজে এই জায়গাটা তড়িঘড়ি করা যাবে না, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অবশ্যই যাচাই বাছাই সম্পন্ন করে নিয়োগ দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, যাদেরকে আগে দায়মুক্তি দেওয়া হয়েছিল। একই সাথে বিএনপির অনেকেই খালাস পাচ্ছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এতে দুদকের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দুর্নীতি বিবেচনায় ব্যবস্থা নেবার পরামর্শ বিশ্লেষকদের। যে এই প্রক্রিয়ায় দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, যার অন্যতম উপাদানই ছিল দুর্নীতি, সেটাকে সুরক্ষা দেওয়া, সেটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং সেটাকে বিচারহীনতা দেওয়া, এই অবস্থার তো পরিবর্তন হয়েছে অন্তত সরকারের দৃষ্টিভঙ্গি থেকে। বিএনপি তো অনেকদিন ক্ষমতায় নাই, তো স্বাভাবিকভাবে মনে করছে যে আওয়ামী লীগে তো 16 বছর সব মনে হয় দুর্নীতি তারাই করেছে। এটা একটা ধারণা হয়ে গেছে। তবে এটা ভবিষ্যতে দেশের জন্য খুব ভালো না যে এক গভর্নমেন্ট গেল খালি তাকেই করব আর অন্যরা না, কারণ আমরা সবাই কিন্তু ফেরেস্তা না। ওটাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা ইনভেস্টিগেট করা দরকার। কাগজে কলমে স্বাধীন বলা হলেও গত 20 বছরেও রাজনৈতিক বলয় থেকে বের হতে পারেনি দুদক। ফলে ক্ষমতাসীনরা সবসময় দুর্নীতি করেও পার পেয়ে গেছেন। দুর্নীতি ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। এই অবস্থা থেকে বের হতে দুদককে শক্তিশালী হবার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও বড় প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল।
নতুন আলু ওঠার ভরা মৌসুমেও পুরনো আলুর দাম বেড়েই চলেছে। পেঁয়াজ, চিনি, ডিম ও মুরগির বাজারে কিছুটা দাম কমলেও সেটা নিম্নবিত্তের নাগালের বাইরেই রয়ে গেছে। এদিকে নতুন ধানে ফসলের মাঠ ভরে উঠলেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। গ্রাম বাংলার চিরায়ত রীতি অনুযায়ী এই সময়ে ঘরে ঘরে নবান্নোৎসবের আমেজ চলছে। নতুন চালে পূর্ণ কৃষকের গোলা, কিন্তু বাজারে তার প্রভাব নেই। দাম কমেনি চালের, কিন্তু পুরান চাল কোনোটাই কমেনি। পুরান চাল আগে যে রেট ছিল এখন সেই রেটই আছে। নতুন চাল উঠবে পুরোপুরি ভাবে, উঠলে হয়তো 2-4 টাকা কমতে পারে। নতুন করে দাম বেড়েছে আলুর। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর নতুন আলু 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 72 টাকা কেজি, আমরা 75 বেশি 80 বেশি, ঠিক আছে। আর নতুন আলু 100 টাকা বিক্রি করি আমরা। শীতকালীন সবজিতে বাজার সয়লাভ হলেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। স্বস্তি কোথায় পাইতেছি? টাকা তো সমস্যা আমাদের জন্য, সাধারণ মানুষ যারা ইনকাম নাই, লো ইনকাম গ্রুপ আমরা, কাজে এই জিনিসপত্র কিনা আমাদের জন্য বেশ কঠিন। বাজারের দামটা যদি সরকার নিয়ন্ত্রণ করত, এটা সাধারণ মানুষদের জন্য সহনশীল হয়ে যেত। চিনির দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। ভোক্তারা বলছেন, বাজারে লাগাম টেনে ধরতে না পারলে নিম্ন আয়ের মানুষের সংসার চালানো আরো কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন থাকবে, তারা যেন বাজার মনিটরিংয়ের প্রতি নজর দেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো কমানোর ব্যাপারে যেন নজর দেন। এদিকে বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। 5 লিটারের বোতল পাওয়া গেলেও অনেক দোকানেই মিলছে না 1 ও 2 লিটারের বোতল। ভোক্তারা বলছেন, সরকারের পক্ষ থেকে পণ্যের শুল্ক প্রত্যাহার বা কমিয়ে বসে থাকলেই বাজার নিয়ন্ত্রণে আসবে না, বরং বাজার তদারকির মাধ্যমে এর সুফল ভোক্তাদের দিতে হবে। তারা এও বলছেন যে খুচরা বাজারে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে পাইকারি বাজার তথা যেখানে সিন্ডিকেট করা হচ্ছে তা ভেঙে দিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের জন্য সংস্কারের মতো চলমান একটি প্রক্রিয়া কোনো শর্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিহীন বাংলাদেশে মানুষ শান্তিতে থাকুক একটি গোষ্ঠী তা চায় না। এ কারণেই দেশের ভেতর কৃত্রিমভাবে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন ফাউন্ডেশনের মেডিকেল কলেজগুলোতে দিন দিন বাড়ছে বিদেশি শিক্ষার্থী। আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষা বান্ধব পরিবেশে পড়তে পেরে খুশি সবাই। মেডিকেলে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে গিয়ে এসব শিক্ষার্থীরা সফলতার সাথে চিকিৎসা পেশায় নিয়োজিত হচ্ছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং আদ্দিন আকিজ মেডিকেল কলেজে বর্তমানে 1200 শিক্ষার্থী অধ্যয়নরত। এসব মেডিকেল কলেজে ভারতের কাশ্মীর, কলকাতা, রাজস্থান সহ নেপাল, মালদ্বীপ, ভুটান এবং সার্কভুক্ত দেশের 5 শতাধিক শিক্ষার্থী ডাক্তারি পড়ছেন। I think the faculty here is very well qualified. Apart from studies, you can also engage in extracurricular activities. So that way this college is providing us that platform. ফ্যামিলি থেকে অনেক দূর আসি, কিন্তু এখানে টিচার্স আর ক্লাস ফেলোজ অনেক সাপোর্টিভ অ্যান্ড অনেক ফ্রেন্ডলি আছে। যেসব দুর্বলতা আমাদেরকে আছে সেই স্টুডেন্টদেরকেও তারা আলাদা করতেছে, আলাদা করে তাদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা করতেছে। সো আমি মনে করি এটা একটা স্পেশাল ইনিশিয়েটিভ। অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় আদ্দিনে ব্যবহারিক শিক্ষায় সুযোগ বেশি থাকায় শিক্ষার্থীরা সহজেই দক্ষ হয়ে উঠছেন বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। বাচ্চারা যখন ক্লিনিক্যাল সাবজেক্টে ক্লাস করতে যায় তখন পেশেন্ট আর পেতে অসুবিধা হয় না, অর্থাৎ ক্লিনিক্যাল ক্লাসগুলো পেশেন্টের সাথে রিলেটেড করেই নেওয়া সম্ভব। আমরা যে ন্যাশনাল কোর্স কারিকুলাম এটা আমরা খুব স্ট্রিক্টলি ফলো করে থাকি। মেয়েদের যে হোস্টেল, এই হোস্টেলটা একটা পার্ট হচ্ছে এখানে কলেজের ভিতরেই, তার মানে হোস্টেল, কলেজ, হাসপাতাল এই প্রিমিসেসের বাইরে কিন্তু ওকে বেরোতে হচ্ছে না। সব মিলিয়ে একটা ভালো রেজাল্ট, ভালো পরিবেশ, এইটা মিলিয়েই একটা সুনামের জায়গায় আমরা দাঁড়িয়েছি। ফলে আমাদের এখানে ওই 50% বিদেশি স্টুডেন্টদের কোনো ঘাটতি আলার মতো হয় না। মেডিকেল কলেজের সাথেই হোস্টেল সুবিধা, লাইব্রেরি,
সুইমিং পুল, জিম এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলাম সুবিধা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন বহু মানুষ। নিখোঁজদের বেশিরভাগ মানুষই মারা যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। জাতীয় দুর্যোগ কমান্ড সেন্টার জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার থেকে ভয়াবহ এই বন্যা দেখা দিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান রাজ্য। এছাড়া দুর্গত এসব এলাকা থেকে এখন পর্যন্ত 84,597 জন মানুষকে 488টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেলান্তান রাজ্য থেকে 56,000-এর বেশি এবং তেরেঙ্গানু রাজ্য থেকে 21,264 জন মানুষকে উদ্ধার করেছে দুর্যোগ মোকাবেলা বাহিনী। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সিরিজ জয়ের মিশনে মিরপুরে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগ্রেস কোচ নাসির উদ্দিন ফারুক বলেন, আইরিশদের চেয়ে তার দল শক্তিমত্তায় এগিয়ে থাকবে। সকাল 10টায় মাঠে নামবে দু দল। রিপোর্ট করছেন SM আশরাফ। সিরিজের প্রথম ম্যাচেই অনেক রেকর্ড গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমবারের মতো ওয়ানডেতে 250 রানের মাইল ফলক পার, সর্বোচ্চ ব্যবধানে জয়, সর্বোচ্চ বাউন্ডারি। দুদলের শক্তিমত্তার এসব দিক তুলে ধরে বাংলাদেশের কোচ বলেন, তার মেয়েরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। আয়ারল্যান্ডের আমার কাছে মনে হয় ওরা ডিপেন্ড করে পেস বা বোলিং সাইডটা ওরা ডিপেন্ড করে সুইং এর উপরেই, যে প্রথম 10 থেকে 15 ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি তো আমাদের মনে হয় ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি। দলের সুপ্তার অন্তর্ভুক্তি ব্যাটিং অর্ডারকে আরো শক্তিশালী করেছে বলেই মনে করেন বাংলাদেশের কোচ। এছাড়া ডট বল কম খেলার দিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে ওদেরও ডট বল থাকে, বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো দিয়েই সারতে চায় বাংলাদেশ। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সাভারে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় প্রথম পর্বে অংশ নেয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি বনাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস। দ্বিতীয় খেলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে। এছাড়া তৃতীয় খেলায় অংশগ্রহণ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মাঠে দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইস্পাহানি ও প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি চক্র তৎপর। চট্টগ্রামে আলিফের কবর জিয়ারত শেষে ধর্ম উপদেষ্টা হত্যায় জড়িত 15 জন আটক। চিন্ময় সহ 17 জনের ব্যাংক হিসাব স্থগিত। সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে অভিযোগ বিএনপি মহাসচিবের। ধর্মের নামে সংঘাত চায় না দলটি। বিতর্কিত নির্বাচনের অপরাধে বিগত 3 কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ। বদিউল আলম মজুমদারের সুষ্ঠু ভোট আয়োজনের রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা জরুরি। এবং স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম। রাজনৈতিক নয়, দুর্নীতি বিবেচনায় ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।